করেছি, তুই লেসন 4 থেকে করাচ্ছি। বেশ, দেখো লেসন 3 তে রয়েছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, অর্থাৎ বাপু বাপু বলতে হচ্ছে গান্ধীজির কথা বলা হয়েছে। গান্ধীজি মারা যাওয়ার পর কি হয়েছিল, কার লেখা? নয়নতারা সেগালের লেখা। নয়নতারা সেগাল 1927 মানে 1927 সালে জন্মগ্রহণ করেন, এখনো তিনি অ্যালাইভ। আর তিনি হচ্ছেন প্রথম ইংরেজি লেখক যিনি ইংলিশ ফিকশন লিটারেচার লেখেন। আর তার থেকেও বড় ব্যাপার, তিনি সাহিত্য একাডেমিও পান, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, যেটাকে দেওয়া হয় লিটারেচারের জন্য, কারণ লিটারেচারের বাংলাই হচ্ছে সাহিত্য। এই লিটারেচারের জন্যই সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয়। এটা মেনলি গান্ধীজি মারা যাওয়ার পরে গল্পে বলা হয়েছে। গান্ধীজি মারা যাওয়ার পর দেশের কি অবস্থা হয়েছিল, দেশের মানুষ কি করেছিল, এই যাবতীয় তথ্য তোমাদের দেওয়া রয়েছে। আচ্ছা দেখো, ইউনিট 1 দেখো তোমাদের প্রথমেই দেখো রয়েছে আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং 30 জানুয়ারি 1948। আমি যখন চা খাচ্ছিলাম সন্ধেবেলায় ইভিনিংয়ে 30শে জানুয়ারি 1948 সালে, when I was called to বিড়লা হাউস, তখন আমাকে বিড়লা হাউসে ডাকা হলো বাই অ্যান আর্জেন্ট টেলিফোন। আচ্ছা, আর্জেন্ট মানে জরুরি, হ্যাঁ, একটা জরুরি টেলিফোনের দ্বারা। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। গান্ধীজি যখন একটা প্রেয়ার মিটিংয়ে যাচ্ছিলেন, সে তার রাস্তায় তাকে গুলিবিদ্ধ করে মারা যায়ছে। আই ওয়াজ নাম, দেখো এইখানে একটা নতুন শব্দ নাম, NUMB, নাম। নাম মানে হচ্ছে অসার হয়ে যাওয়া, অবশ হয়ে যাওয়া। উইথ শক, আমি একটা শক পেয়ে অবশ হয়ে গেছিলাম, প্রায় বা অসার হয়ে গেছিলাম। অ্যাজ, যখন আই গট ইনটু দ্য কার, আমি গাড়িতে উঠছিলাম। অর্থাৎ সে পুরোপুরি একটা অবাক হয়ে গেছিল যে হঠাৎ করে গান্ধীজি মারা গেল, কি হলো, সে অবাক হয়ে গেছিল। অ্যাট দ্য বিড়লা হাউস, বিড়লা হাউসে গান্ধীজির রিলেটিভস, গান্ধীজির যারা আত্মীয় স্বজন ছিল, অ্যান্ড ফলোয়ার্স। আচ্ছা, এই ফলোয়ার্স তোমরা ইনস্টাগ্রামেও শুনেছো, ফলোয়ার্স, যে আমার এতগুলো ফলোয়ার্স, আমার তো 16K ফলোয়ার্স। এই যে ফলোয়ার্স, এই ফলোয়ার্সের বাংলা হচ্ছে অনুগামী। হ্যাড গ্যাদার রাউন্ড হিজ বডি, তার বডির আশেপাশে জড়ো হয়েছিল। দেয়ার ওয়াজ এ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রিথেড হিজ লাস্ট। সেখানে একটা অসাধারণ নীরবতা ছিল, অর্থাৎ যে নীরবতাটা থাকার কথা নয়, যখন গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। ওয়ার্ড অফ বাপুজি's ডেথ হ্যাজ স্প্রেড থ্রু লাইক দিল্লি ফ্লেম। আচ্ছা, মানে ফ্লেম মানে হচ্ছে অগ্নিশিখা। একবার যদি বনে আগুন লাগে, সেই আগুন যেভাবে ছিটিয়ে পড়ে, সেইভাবেই কি ছড়িয়ে পড়েছিল গান্ধীজির মারা যাওয়ার খবরটা। ফ্যান্ড বাই দ্য উইন্ড, অর্থাৎ বাতাসে আগুন লাগলে যেভাবে ছিটিয়ে পড়ে, অর্থাৎ যদি কোথাও আগুন লাগে বনে, সেখানে হাওয়া দিলে আগুন ভীষণ স্পিডে ছড়ায়, সেই রকমই গান্ধীজি মারা যাওয়ার খবরটাও ছড়িয়েছিল। স্যাড গ্রুপস অফ মেন, দুঃখী মানুষের দল, অ্যান্ড উমেন, মহিলার দল, হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস, বিড়লা হাউসের পাশে আশেপাশে জড়ো হয়। অ্যাট অফ এভরি উইন্ডো, প্রতিটা জানলায়, ওয়ান কুড সি এ ব্রাউন ব্লার, ব্লার মানে হচ্ছে অস্পষ্ট, অফ ফেসেস, প্রতিটা জানলায় দেখা যায় বাদামি রঙের অস্পষ্ট মুখ। কারণ কি? কারণ দেখো, এক গান্ধীজি মারা গেছে, সবাই জানলা দিয়েও দেখার চেষ্টা করছে যে গান্ধীজির বডিকে যদি একবার দেখতে পাই। দে ডিড নট মেক এ সাউন্ড, তারা কোনো সাউন্ড করছে না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, এটা ছিল একটা অপ্রাকৃতিক নীরবতা। ইট ওয়াজ ইফ টাইম স্টুড স্টিল দোজ ফিউ মিনিটস, সেখানে সে কিছুক্ষণ দাঁড়ালো। দ্য পিপল আর টু স্টান্ড, স্টান্ড মানে দেখো, স্টান্ডও নতুন শব্দ তোমাদের কাছে। স্টান্ড মানে হচ্ছে স্তম্ভিত। টু স্পিক ইন দ্য বিগিনিং, সবাই কথা বলার, যখন প্রথমে কথা বলবে সবাই স্তম্ভিত, মানে একটা চুপচাপ, যে কি বলবে আর কি, তাদের এতটাই তারা দুঃখ বা শক পেয়েছিল। লেটার দে ক্লেমড ওয়াইডলি শাউটিং এন্ড ক্রাইম, তারপরে তারা শুরু করলো জোরে চেঁচানো এবং কান্না। সেই কেউ মরে গেল হয় না, সে হাই গো আমার কি হলো গো, এবার আমার কি হবে গো, এই যে এইভাবে একটা যে কান্নাকাটি করে না, তো এইভাবে তারা শুরু করলো কান্নাকাটি। দে জোসেড, জোসেড মানে হচ্ছে ধাক্কা ধাক্কি করা, তারা ধাক্কা ধাক্কি করছিল। ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পেড টু ব্রেক ইন হাউস, তারা একে অপরে এতটাই জোরে জোরে ধাক্কা ধাক্কি করছিল যে ঘরে ঢোকার জন্য, সে স্ট্যাম্পেড মানে পদপৃষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। দে কামড, কাম মানে হচ্ছে শান্ত। দে কামড এ লিটিল হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্স, তারা শান্ত হলো যখন অ্যানাউন্স করা হলো দ্যাট যে দে উড বি অ্যালাউড টু সে গান্ধীজি বিফোর দ্য ফিউনারেল, সবাইকে গান্ধীজিকে দেখতে দেওয়া হবে তার ফিউনারেল, মানে হচ্ছে শেষকৃত্য, মানে যে শেষ কাজ হয় না, আগুনে পুড়িয়ে তার যে অস্থি জলে বিসর্জন দিতে হয়, সবাইকে কি বলা হলো, যে হ্যাঁ সবাইকে গান্ধীজিকে দেখতে দেওয়া হবে গান্ধীজির শেষকৃত্য হওয়ার আগে। তো সবাই তখন শান্ত হলো।
When one is faced with shock of a loved one's death, one whimpers. Whimpers মানে যে ফুঁপিয়ে কাঁদা, অর্থাৎ সেই অনেক হয় না সেই জোরে কাঁদা, সে হাই গো কি হলো গো কি হলো গো, আর কিছু কিভাবে কাঁদা সেই ফুঁপিয়ে, কোনো আওয়াজ হয় না, চোখে হালকা জল। whimpers মানে হচ্ছে ওই ফুঁপিয়ে কাঁদা। তো কি বলেছে, when যখন one is faced shock, সবার মুখ ছিল শকে, loved one's death with one whimpers, একজন ফুঁপিয়ে কাঁদছিল। What will become of me now that he was left me? এখন আমার কি হবে, সে আমাকে এইভাবে ছেড়ে চলে গেল। This is surely the question uppermost of the mind of mourning people. সমস্ত যারা শোকাতর মানুষ, যারা শোকে, mourning people মানে শোকাতর, অর্থাৎ যারা শোক পেয়েছে। তো এই সব এই যারা শোক পেয়েছে সব মানুষের মনে এক প্রশ্নই ছিল যে আমার এখন কি হবে, গান্ধীজি তো আমাদের ছেড়ে চলে গেল, এখন আমাদের কি হবে। This was surely the question. আচ্ছা, এটা হলো they look like more lost children. তাদের দেখে মনে হচ্ছিল হারিয়ে যাওয়ার বাচ্চাদের মতো, অর্থাৎ তারা এমন ভাবে কাঁদছিল, এমন ভাবে চেঁচামেচি করছিল, সেই বাচ্চা মেলায় হারিয়ে গেলে কাঁদে না, সে আমার মা কোথায়, আমার বাবা কোথায়, হারিয়ে খুঁজে পাচ্ছি না, ছুটে বেড়ায়, এই যে এইভাবেই তারাও কাঁদছিল। It was the question of many of our hearts. এইটা ছিল অনেক হৃদয়ের প্রশ্ন, অর্থাৎ সবার মনেই এক প্রশ্ন। As we sat, আমরা যারা বসেছিলাম, still shocked and unbelieving. তারা পুরোপুরি অবিশ্বাসই করতে পারছে না, যে অবিশ্বাস্য যে গান্ধীজি মারা গেছে। ওই লেসেন আমরা শুনলাম টু দ্য ব্রডকাস্ট। ব্রডকাস্ট মানে হচ্ছে বেতার সম্প্রচার। মেনলি ব্রডকাস্টের বাংলা যদি বলো, টিভিতে যে ব্রডকাস্ট হয় না, সেটাকে বেতার সম্প্রচার বলে। সেই বেতার সম্প্রচারে কি বলা হচ্ছিল, যে কাস্ট টেলিং, একটা বলা হচ্ছিল দ্য পিপল অফ ইন্ডিয়া দেয়ার হার্ট বাপু ওয়াজ নো মোর, যে ভারতের মানুষের হৃদয়ের গান্ধীজি সে আর বেঁচে নাই, অর্থাৎ সে মারা গেছে। অর্থাৎ তারা ঘরে বসেই শুনছে, ঘরের মধ্যে যে রেডিও বা টিভি রয়েছে সেখানে সম্প্রচার করা হচ্ছে যে গান্ধীজি আর বেঁচে নাই, গান্ধীজি মারা গেছে। আচ্ছা, এতদূর সবার ক্লিয়ার? তাহলে আমি কোশ্চেন গুলো করাবো। বেশ, ঠিক আছে। তারপরে দেখো গান, এবার কোশ্চেন গুলো আমি বলছি, আমি বলে দিচ্ছি কোশ্চেনের বাংলা, তোমরা আনসার বলবে। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে, গান্ধীজি মারা গেছিল তার রাস্তায়। দ্য বিড়লা হাউস, বিড়লা হাউসে না অথর হাউস, অথর বলতে লেখিকার বাড়িতে। এ প্রেয়ার মিটিং, একটা প্রেয়ার মিটিং এ যাওয়ার সময়। এ ফ্যামিলি গ্যাদারিং, একটা পারিবারিক অনুষ্ঠানে বা গ্যাদারিং এ। সে কোথায় যাওয়ার সময় মারা গেছিল? এ প্রেয়ার মিটিং। প্রেয়ার মিটিং। আচ্ছা, যে যে উত্তর পারবে সবাই আনমিউট করে বলবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের প্র্যাকটিস কতটা। দ্য অথর কেম টু নো, অথর জানতে পারলো দ্য গান্ধীজি ইজ ডেড বাই, গান্ধীজি মারা গেছে কিভাবে জানতে পারলো? এ লেটার, একটা চিঠির দ্বারা। এ টেলিফোন কল, একটা টেলিফোন কলের দ্বারা। এ টেলিগ্রাম, একটা টেলিগ্রামের দ্বারা। এ পাবলিক ব্রডকাস্ট, একটা পাবলিক ব্রডকাস্টের দ্বারা। অথর মানে টেলিফোন কল। হ্যাঁ, টেলিফোন কল, ঠিক। বেশ, তারপরে দেখো when one is faced with shock of loved one's dead one, যখন সবাই মানুষ অর্থাৎ সবার মনে মুখই ছিল শোকাহত, যে একজন গান্ধীজিকে ভীষণ ভালোবাসতো, সে কি করছিল? হুইম্পার্স, ফুঁপিয়ে কাঁদছিল। লাভস, হাসছিল। ক্ল্যাপস, হাততালি দিচ্ছিল। না সাউটস, চেঁচাচ্ছিল। কি করছিল সে? হ্যাঁ, হুইম্পার্স। হুইম্পার্স মানে হচ্ছে ফুঁপিয়ে কাঁদা। আচ্ছা, এরপরে দেখো কি রয়েছে, ফিল দ্য ইন দ্য চ্যাট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই যে এইখানে যে এই দিকের যে সব ইয়েগুলো রয়েছে, এইখানে তোমাদের বলা রয়েছে কোশ্চেন, পাশে আমি বলবো, তোমরা বলবে এই চ্যাটে কি বসবে। ডেট অন হুইচ গান্ধীজি ওয়াজ শট ডেড, অর্থাৎ সেই ডেটটা বলো যেদিনকে গান্ধীজি মারা গেছিল। কোন দিন মারা গেছিল? 30 জানুয়ারি 1948। হ্যাঁ, 30 জানুয়ারি 1948। আমি আবারও বলছি, যারা পারবে আনমিউট করে বলবে, আমি তাহলে বুঝতে পারবো তোমাদের প্র্যাকটিস কতটা। আচ্ছা, প্লেস হোয়ার গান্ধীজি ব্রিটেড ইজ লাস্ট, কোন মুহূর্তে গান্ধীজি কোথায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল? বিড়লা হাউস। at the Birla House. দেখো এখানে বলেছে গান্ধীজি's relatives and followers had gathered around his body. The silence was in the room as Gandhiji breathed his last. অর্থাৎ গান্ধীজি বিড়লা হাউসে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল, কারণ গান্ধীজির জড়টাই তখন হয়েছিল। ইনফরমেশন গিভেন বাই ব্রডকাস্ট, টিভিতে বা রেডিওতে যে ব্রডকাস্টটা চলছিল সেখানে কি ইনফরমেশন দেওয়া হয়েছিল, কি বলা হয়েছিল?
telling the people of India গান্ধীজি that ডায়েট Bapu was no more. হ্যাঁ, যে বলা হয়েছিল যে গান্ধীজি আর নাই। বেশ, ঠিক আছে। এইবার আসো ট্রু ফলস। দেখো ট্রু ফলস এখানে কি বলেছে। আচ্ছা, আমি পরীক্ষায় বলে রাখি, তোমরা ভালো করে দেখবে, এটা মাধ্যমিক পরীক্ষায় যদি এই ভুলটা করো নাম্বার পাবে না কিন্তু। দেখবে তোমাদের দেওয়া থাকবে স্টেট ওয়েদার ফলোইং স্টেটমেন্ট হয় টি ফর টি ট্রু অর ফলস প্রোভাইডিং সেন্টেন্স ফ্রেজেস ওয়ার্ড সাপোর্ট অফ ইউর আনসার। যদি এই রকম বলা থাকে কোশ্চেন ইনস্ট্রাকশনে, তখন তোমাদের বক্সে ট্রু হলে এইভাবে ট্রু লিখতে হবে, TRUE। ফলস হলে FALSE, ফলস, এইভাবে লিখতে হবে। আর যদি বলা থাকে রাইট দ্য কি বলা থাকে যে স্টেট ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর T for true and F for false, এগুলো তোমরা কোশ্চেন ব্যাংক বা যেটা বেরোয় তোমাদের ABTA টেস্ট পেপার এগুলোতে পাবে। যদি বলা থাকে T for true F for false, তখন কিন্তু বক্সে এইগুলো লিখলে কোনো নাম্বার পাবে না, তখন তোমাদের T লিখতে হবে বা F লিখতে হবে। এই জিনিসটা কিন্তু মেনটেন করবে। যদি এইটার জায়গায় এইটা লিখে দাও নাম্বার পাবে না, যদি এইটার জায়গায় এইটা লিখে দাও নাম্বার পাবে না। যদি এটা কেউ বুঝতে না পারো, খুব বুঝতে সমস্যা হয়, আমাকে বলো। যদি কারোর বুঝতে সমস্যা হয় এই জিনিসটা, কারণ এর জন্য কিন্তু নাম্বার কেটে যায়। আর যদি ট্রু ফলস ভুল করো, সাপোর্টিং ঠিক করো, কোনো নাম্বার পাবে না, দুটোই কাটা। যদি ট্রু ফলস ঠিক করো, সাপোর্টিংটা ভুল করো, তাও কিন্তু 1 নাম্বার পাবে। ঠিক আছে, এটা বোর্ডের রুলস, এইভাবেই হয়। তারপর দেখো দ্য অথর রিসিভ, আর একবার বলুন। এই দেখো তোমরা 3টা দেখো যেখানে বলা রয়েছে স্টেট ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্ট আর ট্রু অর ফলস। যদি বলা থাকে ট্রু অর ফলস, এভাবে প্লেন লিখে দেওয়া থাকে ট্রু অর ফলস, তখন কিন্তু এইভাবে ট্রু ফলস উত্তরে লিখবে, তখন কিন্তু এই জিনিসটা ব্যবহার হবে উত্তরে, যে এইটা ট্রু আর এইটা ফলস। ঠিক আছে। আর যদি বলা থাকে রাইট টি ফর ট্রু, যদি বলা থাকে এইভাবে রাইট টি ফর ট্রু আর এফ ফর ফলস, যদি কোশ্চেনে ওই ট্রু ফলস এর জায়গায় এইরকম লেখা থাকে টি ফর ট্রু এফ ফর ফলস, সেক্ষেত্রে কিন্তু টি আর এফ লিখতে হবে। সেক্ষেত্রে এইরকম বানান করে ট্রু ফলস এগুলো কিন্তু কেটে দেবে। এইটাই তোমাদের বোর্ডের রুলসে রয়েছে। আর যদি তোমরা এই ট্রু ফলস ঠিক লেখো, কিন্তু এইখানে যে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হয় সেইটা ভুল লেখো, এদিকে তোমার ট্রু ফলস ঠিক আছে, তখন তুমি 1 নাম্বার পাবে। বোঝা গেল? আর যদি ট্রু ফলসে ভুল করে দাও আর সাপোর্টিং ঠিক করে দাও, তখন কিন্তু কোনো নাম্বার পাবে না। অতএব তোমাদের ট্রু ফলস ঠিক করতেই হবে, তবে সাপোর্টিং এর নাম্বার। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। বেশ বেশ, এইবার বলো দা অথর রিসিভ করেছিল অ্যান আর্জেন্ট টেলিফোন, একটা গুরুত্বপূর্ণ টেলিফোন কল ইন দ্য মর্নিং, সকালবেলা। এটা ট্রু না ফলস? হ্যাঁ, False. False. কেন? এটা ইভিনিং হবে। হ্যাঁ, I was Evening. having এই সাপোর্টিং স্টেটমেন্টটা কি হবে তাহলে? I was having tea at home I was having tea at home on the evening of on the evening. হ্যাঁ, আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং, তারপরে তোমাকে লিখতে হবে আর্জেন্ট টেলিফোন অবধি, তবে কিন্তু তুমি মার্কস পাবে, কারণ তোমাকে ইভিনিংটাকেও মেনশন করতে হবে, আর্জেন্ট টেলিফোনটাকেও মেনশন করতে হবে। কারণ কি, ইভিনিংটা হচ্ছে রাইট আনসার যেটা তোমার কোশ্চেন দেওয়া আছে, আর আর্জেন্ট টেলিফোনটা তোমাকে কোশ্চেনে দেখাতে হবে, যেহেতু কোশ্চেনে টেলিফোন কলের কথাই বলা হয়েছে। আচ্ছা, পিপল অ্যাটেম্প টু ব্রেক ইনটু দ্য বিড়লা হাউস, এটা ট্রু না ফলস? মানুষেরা বিড়লা হাউসে জড়ো হওয়ার জন্য তারা নিজেদের মধ্যে আর কি ঝামেলা সৃষ্টি করেছিল, ট্রু না ফলস বলো? true. সাপোর্টিং? They jostled one another in a stampede to break into the house. দ্য নিউজ অফ গান্ধীজি's death did not shock the people, গান্ধীজির মৃত্যু খবরটা, মারা যাওয়ার খবরটা কোনো মানুষকে কোনো শক দেয়নি, এটা ট্রু না ফলস? False. False. আচ্ছা, সাপোর্টিং? এই সাপোর্টিংটা কি হয় বলো? তোমরা খোঁজো সিনের মধ্যে শখ কোথায় রয়েছে, নিজেরা করা শেখো।
যে এইভাবে করতে হয়। কোথায় সিনের মধ্যে শখ রয়েছে আগে খোঁজো। It was the question in many of our hearts as we sat, still shocked and unbelieving. আচ্ছা, আর কোথায় শখ রয়েছে? When one is faced with the shock of a loved one's death, one whimpers, "What will become of me now that he was left me?" আচ্ছা, এই দুটো শখ রয়েছে, তাই তো? তোমরা এইটা করো, ইন দ্য কোয়েশ্চেন অফ মেনি আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট, স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং। অর্থাৎ এখানে কেন বললাম, এখানে যেহেতু কোশ্চেনে রয়েছে পিপল, অর্থাৎ পিপল মানে একজন মানুষ নয়, অনেক মানুষ। আর এইখানে তুমি যেটা প্রথমে বললে, এই যদি এই লাইনটা করি, ওয়ান ইজ ফেসড উইথ শক, এখানে ওয়ান বলতে একটা মানুষের কথা বলা হয়েছে। আর এইখানে দেখো, ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন অফ আওয়ার হার্টস উই স্যাট, আওয়ার কি আমাদের, উই বলতেও আমাদের, তার মানে আমাদের বলতে অনেক লোকের কথা বলা হয়েছে। তাহলে এই লাইনটা করে নাও। আমি আবারও বলছি, সিন তোমাদের আমি করাচ্ছি, এরপরে কিন্তু আনসিন, গ্রামার, রাইটিং সবকটাই শিখিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, আনসিনে এসে কিউ করতে কি কারোর প্রবলেম হয়? যে আনসিনের এসে কিউ গুলো সলভ করতে কি প্রবলেম আসছে? কারোর হচ্ছে? যদি হয় আমাকে আনমিউট করে বলো যে স্যার আনসিনের এসে কিউ গুলো করতে প্রবলেম হচ্ছে, নাকি সবাই পারছো? ভোকাবটা না স্যার, ওটা পাচ্ছি, একটু গ্রামারের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস ওটা একটু দেখাই। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আর ঠিক আছে, বেশ ঠিক আছে। দেখো, তোমাদের মেনলি নাম্বার কাটা যায়, আমি কোথায় কোথায় বলছি, আনসিনের এসে কিউতে একটা নাম্বার কাটা যাওয়ার পয়েন্ট থাকে, কারণ সিনটা তোমরা এতই প্র্যাকটিস করবে ওই টেস্ট পেপার পাওয়ার পর যে ওটা হয়ে যায়। আনসিনের একটা নাম্বার কাটা যাওয়ার চান্স থাকে এসে কিউতে, আর একটা নাম্বার কাটা যাওয়ার চান্স থাকে গ্রামারে, 3 দুগুণে 6, 3টে ট্রান্সফরমেশন দেয়, 3টে নাম্বার কাটা যাওয়ার চান্স থাকে, আর একটা 8 নাম্বার কাটা যাওয়ার চান্স থাকে, যেটা হচ্ছে ভোকাব, যেটা তুমি বললে 8 নাম্বারের, যে বলা হয় সিনোনিমস করার জন্য, যে আনসিন থেকে খুঁজে নিয়ে সিনোনিমস গুলো করো। বুঝতে পারছো আমি কোনটা বলছি? এই মেনলি এই 3 জায়গায় যারা খুব ভালো স্টুডেন্ট তাদেরও নাম্বার কাটা যায়। অতএব এই 3 জায়গায় ফোকাস করো, যাতে এই 3 জায়গা ভুল না হয়। ঠিক আছে? আচ্ছা, ইউনিট 1টা সবার ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার, হ্যাঁ, বলছি ভোকাবের পার্টটা তো আপনি দিয়ে দিয়েছেন কিসের? ইউটিউবে? ভোকাবের পার্টটা? হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে দেওয়া আছে, তোমরা ইউটিউবের ভিডিওটাও দেখতে পারো, আমি লাইভ ক্লাসও করিয়ে দেবো। ঠিক আছে? ভালো হয় যদি তোমরা ইউটিউবের ভিডিওটা দেখে লাইভ ক্লাস অ্যাটেন্ড করো, তাহলে আরো বুঝতে পারবে। তাহলে তোমাদের যে ডাউট গুলো থাকবে আমাকে ডাইরেক্ট জিজ্ঞেসও করতে পারবে। বেশ, দেখো, ইউটিউবে ক্লাস 10-এর মোটামুটি সব রাইটিংও দেওয়া রয়েছে, সব কটা টেক্সটেরও দেওয়া রয়েছে, আর ভোকাবও কিছু কিছু, ভোকাব বলছি, গ্রামারও কিছু কিছু দেওয়া রয়েছে, যেমন ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, এগুলো দেওয়া আছে। ন্যারেশন চেঞ্জটা 2-1 দিনের মধ্যে পেয়ে যাবে। তো তোমরা ওইগুলো ফলো করো, খুব ভালো হয় যদি ওই ভিডিওগুলো দেখার পর লাইভ ক্লাস অ্যাটেন্ড করো, তাহলে আরো ভালো হয়। তাহলে তোমরা ডাউট গুলো আমাকে জিজ্ঞেস করতে পারবে। এবার দেখো, ইউনিট 2 দেখো, গান্ধীজির ফিউনারেল, গান্ধীজির শেষকৃত্য ওয়াজ টু টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ, অর্থাৎ তার মারা যাওয়ার পরের দিন তার শেষকৃত্য করা হলো। আওয়ার্স ইন অ্যাডভান্স পিপল লাইন, অর্থাৎ অনেক ঘন্টা আগে থেকেই মানুষরা লাইন দিয়েছিল, দ্য রুট, সেই রাস্তায়, দ্য ফিউনারেল প্রসেশন। দেখো, ফিউনারেল প্রসেশন মানে হচ্ছে এখানে শেষ হাঁটা, কিন্তু প্রসেশন মানে, যেটা প্রসেশনের অরিজিনাল মানে, সেটা হচ্ছে মিছিল। ফিউনারেল প্রসেশন, শেষকৃত্যের হাঁটা, ওয়াজ টু ফলো, যেখান দিয়ে যাবে সেখানে তার আগে থেকে অনেক ভিড় হয়েছিল। পদ্মশ্রী, মিসেস নাইডুস ডটার, পদ্মশ্রী হচ্ছে মিসেস নাইডুর মেয়ে, স্পোক ফর আস, আমাদের সবার জন্য বলেছিল, অল হোয়েন উই সেড সিম্পলি, যখন তিনি খুব সিম্পলি ভাবে বলেছিল, উই উইল ওয়াক, আমরা হাঁটবো। অর্থাৎ গান্ধীজির শেষকৃত্য এটাই, গান্ধীজির সঙ্গে আমাদের শেষ হাঁটা, আমরা হাঁটবো, সিম্পল। ইট ইজ দ্য লাস্ট টাইম, এটা শেষ সময়, উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, যখন আমরা গান্ধীর সঙ্গে হাঁটবো। কারণ এরপরে তো সম্ভব নয়, গান্ধীজি মারা গেছে, ভূতের সঙ্গে তো হাঁটবে না, ভূতের সঙ্গে হাঁটলে এবার থাকবো, আমি তোর সঙ্গে হাঁটবো না। গান্ধীজি মারা গেছে, শেষকৃত্য, আমি হাঁটবো গান্ধীজির সঙ্গে। বেশ, এবার সবাই পেজ নাম্বার 20 হলো। তারপরে দেখো, ইট ওয়াজ অ্যাগোনাইজিং ওয়াক, অ্যাগোনাইজিং মানে হচ্ছে যন্ত্রণাদায়ক, পেনফুল, অ্যাগোনাইজ মানে যন্ত্রণাদায়ক, এইটা হচ্ছে আমাদের জন্য যন্ত্রণাদায়ক হাঁটা।
থাউজেন্ড সাইলেন্টলি ওয়াচ দ্য প্রসেশন, হাজারের বেশি মানুষ নিস্তব্ধ ভাবে, তো চুপচাপ, মারা যাওয়ার প্রসেশন, তো খুব চুপচাপলি তার এই প্রসেশনটা দেখছিল। বাপু লে অন, বাপু শুয়েছিল, অ্যান্ড ওপেন ট্রাক, একটা ওপেন ট্রাক বলতে হয় না যে ট্রাকের মাথায় কিছু থাকে না, ট্রাকটা খোলা থাকে, ওই ওপেন ট্রাকে, আর পাশগুলো খোলা, হ্যাঁ, ওপেন ট্রাক বলতে পাশগুলো খোলা থাকে, মাথাটাও ফাঁকা থাকে, যেন আমি রাস্তা থেকে এইভাবে দেখতে পারি কোনো গাড়ি গেলে যে কিরকম দেখতে। উইথ ফ্লাওয়ার্স, যেটা ছিল ফুল দিয়ে সাজানো। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট, হাজারেরও বেশি মানুষ, ওয়েপ্ট মানে হচ্ছে চোখের জল মোছা। থাউজেন্ড অফ পিপল ওয়েব, চোখের জল মুছে, ট্রাইং টু টাচ, চেষ্টা করছিল, কি টাচ করার, বাপুস ফিট, তো সবাই এভাবে হাত বাড়িয়ে চেষ্টা করছে বাপুস ফিট। যেমন এই কদিন আগে মিছিল বেরোলো, তোমরা সবাই দেখেছো যে অনেক নেতা অনেকভাবে প্রচার করেছে, যে এখানকার যে বিধায়ক সে সেইভাবে প্রচার করেছে, সব দলের নেতা দেখবে সবাই একটা চেষ্টা করেছিল, যে নেতা গাড়িতে প্রচার করেছে বা কোনো অ্যাক্টার, কারণ অনেক অ্যাক্টাররাও প্রচার করেছে, তাদেরকে টাচ করার, যে একবার টাচ করেছে ভগবানকে টাচ করে ফেলবে এমন একটা ব্যাপার, সেইভাবে টাচ করার সবাই চেষ্টা করছিল। তো সেইভাবেই এবার গান্ধীজি তো সত্যি একটা ভালো মানুষ ছিল, তো গান্ধীজির পা তারা টাচ করার চেষ্টা করছিল, দেখি শেষ আশীর্বাদটা আমি তার কাছ থেকে নেবো। ইট ওয়াজ ইম্পসিবল, এটা ছিল অসম্ভব, টু মুভ ইন দ্য থিক ক্রাউড, যে ওই অত ভিড়ের মধ্যে যে এগিয়ে যাওয়া, এইটা একটা অসম্ভব ব্যাপার ছিল। অ্যাজ আই মুভ ফরওয়ার্ড স্লোলি, যখন আমি আস্তে আস্তে যাচ্ছিলাম, আই আন্ডারস্টুড, আমি বুঝলাম। ইট ওয়াজ নট মেয়ারলি মানে হচ্ছে কেবলমাত্র, ইট ওয়াজ নট মেয়ারলি ইন দ্য মিডস মানে হচ্ছে মাঝে, অন গ্রিভিং মানে হচ্ছে শোকাহত পিপল, এটা শুধু কেবলমাত্র শোকাহত লোকেদের মাঝে, অর্থাৎ এত ভিড় যে শোকাহত লোকেদের মাঝে। দিস ওয়াজ ইভেন মোর দ্যান ফিউনারাল প্রসেশন অ্যান্ড বিলভ লিডার, এইটা ছিল একটা ফিউনারাল শেষকৃত্যের প্রসেশন, যেটা ভারতের একজন যে সবাই ভালোবাসতো এমন একটা লিডার, গান্ধীজি সেই সময়ের এমন একটা লিডার ছিল যাকে সবাই ভালোবাসতো। স্যার ওটা ইট ওয়াজ নয়, আই ওয়াজ তো। কোথায়? I was not merely in the midst of grieving people. ও হ্যাঁ, সরি, আই ওয়াজ নট মিয়ারলি, অর্থাৎ আমি কেবলমাত্র নয়, ইন দ্য মিডেস্ট, এই ভিড়ের মাঝে, গ্রিভিং পিপল, অর্থাৎ আমি কেবলমাত্র এই ভিড়ের মাঝে নয়। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভড লিডার, অর্থাৎ এই ফিউনারাল প্রসেশনটা ছিল ভারতের একটা মানুষের, এমন একটা লিডারের, অর্থাৎ এমন একটা দলপতির, যে যাকে ভারতের সবাই ভালোবাসতো। সেই সময় গান্ধীজিকে সবাই ভালোবাসতো, অর্থাৎ সেখানে সবাই এত ভিড় করছিল যে সেখান থেকে নড়া সম্ভব নয়, এতটাই ভিড় ছিল। I was among people for whom walking with বাপু had a special meaning. আমি একটা এমন মানুষ যে গান্ধীজির সঙ্গে হাঁটছিলাম, অর্থাৎ শেষকৃত্যে হাঁটছিলাম একটা স্পেশাল মিনিং, একটা স্পেশাল মানে নিয়ে। উই হ্যাড ওয়াকড, আমরা হাঁটছিলাম উইথ বাপুর সাথে, ওভার এ রাফ অ্যান্ড স্মুথ ইন্ডিয়ান হিস্ট্রি, আমরা হেঁটেছি বাপুর সঙ্গে ভারতের ইতিহাসের অনেক স্মুথ অ্যান্ড রাফ, স্মুথ মানে হচ্ছে নরম, রাফ মানে হচ্ছে শক্ত। এবার আমি বলি, রাফ মানে শক্ত বা এবড়ো খেবড়ো, এইখানে স্মুথ অ্যান্ড রাফ মানে বলা হয়েছে ভারতের ভালো এবং বাজে ইতিহাস, অর্থাৎ কোনো সময় গেছে ভারতের জন্য ভালো, কোনো সময় গেছে খারাপ। যেমন আমি একটা খুব ভালো এক্সাম্পল দিই, লকডাউন, তোমরা সবাই দেখেছো, মনে আছে সবার লকডাউন, মনে আছে সবার লকডাউন, আনমিউট করে বলো। হ্যাঁ, লকডাউনে কি হয়েছিল, প্রথম 1 মাস তো সবার খুব ভালো হয়েছিল, কাজে যেতে হবে না, বাড়িতে থাকবো, খুব মজার ব্যাপার। তারপরে এই লকডাউনটাই যখন 1 বছর হলো, 1.5 বছর হলো, তখন ভারতের ইতিহাস বা মানুষের কি সমস্যা হলো, ইনকাম জেনারেট হওয়া বন্ধ হয়ে গেল, অনেক মানুষ না খেতে পেয়ে মারা গেল, অনেক মানুষ রোগে মারা গেল, এইটা ছিল ভারতের একটা বাজে সময়। সেটাই বলছে, এটা ভারতের ইতিহাসে একটা বাজে সময় হিসেবে দাগ পেলো, যেটা তোমরাই দেখেছো। আর এখন দেখো তার থেকে অনেকটা ডেভেলপ, এখন সবার মোটামুটি ইনকাম রয়েছে, কিছু না কিছু করে ইনকাম করছে, কারণ তখন তো লকডাউন, বাড়িতে বসে কোনো ইনকাম করতে পারছিল না, অনেক মানুষ না খেতে পেয়ে মারা গেছে। কিন্তু তবু দেখো ওই সময় পলিউশন কিন্তু হয়েছিল, কিন্তু ওই সময় পলিউশন হয়নি, কারণ কি, ফ্যাক্টরি বন্ধ ছিল, যাবতীয় সবকিছু, তো পলিউশনটা হবে কোথায়, পলিউশন কমেছিল। কিন্তু পলিউশন কমলে মানুষের যে খাওয়া দাওয়া, মানুষের চলাফেরা সবই মোটামুটি বন্ধের দিকে ছিল, কারণ কি, বেরোতে পারছে না, ইনকাম করতে পারছে না, খাবে কি। 1.5 বছরের একটা মানুষের কাছে এত ইনকাম থাকে না যে 1.5 বছর অব্দি সে খেতে পায় বসে।
তো একটা সেই সময় বাজে ইতিহাস গেছে ভারতের, আর সরকারও এত সাহায্য করতে পারেনি যে এত বাজে ইতিহাস পাবে। না, লকডাউনস মিন অ্যাকর্ডিং টু লকডাউনস মিন অ্যাকর্ডিং টু ফ্রেজাল ভার্ব। আচ্ছা নীলকান্ত, লকডাউন মানে হচ্ছে মেনলি সবকিছু বন্ধ হয়ে যাওয়া। তো সবকিছু বন্ধ হয়ে যাওয়ার ফ্রেজাল ভার্ব কি তুমি বলো নীলকান্ত? হ্যাঁ স্যার। তোমার জন্য হোমওয়ার্ক থাকলো, লকডাউনের ফ্রেজাল ভার্ব তুমি লুকসে পাবে। লুকস এর যত ফ্রেজাল ভার্ব আছে দেখবে, সেখানে তুমি লকডাউনের ফ্রেজাল ভার্ব পাবে, দিয়ে আমাকে মেসেজ করে জানাবে। শেখো, নিজেরা শেখো, তারপর তো আমি বলবোই। আচ্ছা, তো স্যার। সেই সময় ঠিক আছে নীলকান্ত, আমাকে পরের দিন দেবে তো? হ্যাঁ স্যার। বেশ, লুকস ক্যাটাগরি যত আছে খুঁজবে, পেয়ে যাবে। এইবার আমি বলি, সেই সময়টা বাজে ইতিহাস গেল, এখন তার থেকে অনেক ভালো, এখন পলিউশন অনেক বেড়েছে, কিন্তু মানুষে খেতে পারছে, সাফিসিয়েন্ট ইনকাম করছে, অর্থাৎ খেতে পাওয়ার মতো। তো এইটা একটা গেছিল খারাপ ইতিহাস, একটা ভালো ইতিহাস। তেমন গান্ধীজির সময়ও বেশ কিছু খারাপ ইতিহাস ছিল, ভালো ইতিহাস ছিল। তাই সে বলছে আমি নিজে গান্ধীর সঙ্গে এমন খারাপ ইতিহাস ভালো ইতিহাসের সাক্ষী ছিলাম, বা সেই সময়টা হেঁটেছি। তারপর দেখো কি বলছে, বাপু স্লাইড ফিগার, আচ্ছা না কোথায় যেন, হ্যাঁ, উই কুড নট একসেপ্ট, আমরা গ্রহণ করতে পারছি না যে, দ্য ফ্যাক্ট, এই তথ্যটি, ফ্যাক্ট মানে তথ্য, একসেপ্ট মানে গ্রহণ করা, দ্যাট যে দ্য ম্যান, মানুষটি, হু লেড আস ওভার ডিফিকাল্ট পাথ, যে মানুষটি অনেক কঠিন রাস্তায় হেঁটেছে, হ্যান্ড ওভার এ লার্জ পার্ট অফ ইন ডিফিকাল্ট পাথ, ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেন, যে মানুষটি অনেক কঠিন রাস্তায় হেঁটেছে, অনেক ভারতের ইতিহাসে অনেক কঠিন রাস্তায় হেঁটে, সেই মানুষটি আর জীবনেও হাঁটবে না। কেন হাঁটবে না? সে মারা গেছে, তো মারা গেলে তো হাঁটা সম্ভব নয়। বাপু স্লাইড ফিগার, বাপুর স্লাইড মানে যে ক্ষীণ, স্লাইড মানে পাতলা, মেনলি ভীষণ পাতলা ফিগার, এ লাইক অ্যাজ মি, এই যে আমাকে দেখো, পাতলা ফিগার, দুদিন পর ঝড় দিলে দূরে যেতে পারি, এমন একটা ফিগার হয়ে গেছে। তো এইটা হচ্ছে ক্ষীণ ফিগার। বাপু স্লাইড ফিগার হ্যাড ওয়াক, বাপু স্লাইড ফিগার হাঁটতো, স্টাফ ইন হ্যান্ড, হাতে একটা লাঠি নিয়ে, ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের অনেকটা অংশ, ম্যাক্সিমাম অংশ বাপু হেঁটেছে। টু ওয়াক, হাঁটা, টু মেক এ স্লো প্রোগ্রেস, হাঁটা একটা স্লো প্রোগ্রেস মানে হচ্ছে, প্রোগ্রেস মানে কাজ, মেনলি হাঁটা একটা খুবই আস্তে কাজ। দেখো আমরা যদি কোনো জায়গায় গাড়িতে যাই, আমরা তাড়াতাড়ি পৌঁছাবো, এবার হেঁটে গেলে তো আস্তে পৌঁছাবো। ইট ওয়াজ থিঙ্ক উইথ ক্ল্যারিটি, ক্ল্যারিটি মানে পরিষ্কার, এইটা পরিষ্কার ভাবে বলে, উইথ ক্লোজলি লুক অ্যাট অল অ্যারাউন্ড ইউ, যে তুমি যদি হাঁটো তুমি পরিষ্কার বুঝতে পারবে তোমার আশেপাশে কে রয়েছে, এটা পরিষ্কার তোমার ক্ল্যারিটি দেয়, যে ওই ফেক ভিউজ নয়, ফেক ফলোয়ার্স নয়, তুমি বুঝতে পারো যে প্রপার কে তোমার ফলোয়ার। ফ্রম স্মল ইনসেক্ট টু, তুমি কি কি লক্ষ্য করতে পারবে যদি হাঁটো, একটা ছোট পোকা থেকে হরিজন অফ ডিস্টেন্স, অর্থাৎ দূরে কি রয়েছে এত দূর অব্দি। দেখো তুমি যদি গাড়িতে যাও তুমি পোকাটাকে দেখতে পাবে না, তুমি চাপা দিয়ে চলে যাবা। তুমি যদি গাড়িতে যাও তুমি পোকাটাকে চোখে দেখতে পাবে, চাপা দিয়ে চলে যাবা। আর যদি হাঁটো তুমি পোকাটাকে দেখতে অব্দি পাবা। অর্থাৎ নয়নতারা সেহগাল, যিনি লেখিকা, তিনি এতটা এক্সপ্লেন করছে যে গান্ধীজিকে নিয়ে তিনি এতটাই জানতেন, ওই জন্য এতটা এক্সপ্লেন করছেন। দেখো মোরওভার, এমনকি টু ওয়াক ইজ অফেন ওনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান, কি বলছে, বেশিরভাগ মানুষের হাঁটাটাই তখনকার দিনে ছিল সম্ভব। কারণ দেখো সাইকেল চড়তে গেলে টাকা লাগবে, গাড়ি চড়তে গেলে টাকা লাগবে, তো যাই চড়তেও টাকা লাগবে, হাঁটতে গেলে তো টাকা লাগে না। আমি এখান থেকে হেঁটে চলে গেলাম, আমার 1 টাকা অ্যাকাউন্ট থেকে কাটলো না, আমার পকেট থেকে লাগলো না। তো লেখিকা সেটাই বলছে, হাঁটা সবার জন্য সম্ভব, অ্যাভারেজ ইন্ডিয়ান ম্যাক্সিমাম মানুষের জন্য হাঁটাটা সম্ভব। ইট রিকোয়ার্ড, এইটা লাগে, হাঁটতে গেলে কি লাগে দেখো, ইট রিকোয়ার্ড, এর জন্য লাগে নো, দেখো এটা কিন্তু ভেহিকেল নয়, এটা ভেহিকেল, উচ্চারণটাই ভেহিকেল, হ্যাঁ, নো ভেহিকেল, কোন রকম গাড়ি লাগে না, এক্সেপ্ট হিজ ওন বডি, শুধুমাত্র তার বডি ছাড়া, অর্থাৎ তার শুধুমাত্র বডি লাগে, আর কিছু নেই, বডি থাকলে তুমি বিন্দাস হেঁটে চলে যাওয়া। নো ওন অ্যান্ড কস্ট হিম নাথিং, এবং অন্য কোনো রকম টাকা লাগে না, হাঁটতে তো টাকা লাগে না। হ্যাঁ, এবার তুমি যদি জিমে গিয়ে ওই মেশিনের ওপর হাঁটো তাহলে তো টাকা লাগবেই বাবু, তুমি রাস্তায় হেঁটে দেখো টাকা লাগবে না। তুমি বলছো দাদা আমি তো মেশিনের উপর হাঁটছি, আমাকে তো প্রতি মাসে 1000 টাকা করে নিচ্ছে, তাহলে তো লাগবেই। তুমি মেশিনের উপর হাঁটলে টাকা লাগবে বাবা, জিমে গিয়ে তুমি রাস্তায় হাঁটো দেখো টাকা লাগবে না। বাট হিজ এনার্জি, কিন্তু কি লাগে, কিন্তু এনার্জি লাগে, অর্থাৎ এনার্জি লস হয় আমাদের। আর আমরা এখন হাঁটি কিসের জন্য, শরীরটা ভারী হয়ে যাচ্ছে, কাল সকাল থেকে হাঁটতে যাবো,
সকালবেলাতে আজকে আর যাবো না, আজকে তো 6:30 বেজে গিয়েছে, 6টা থেকে যাবো ভেবেছিলাম, আচ্ছা ঘুমিয়ে পড়ি, আবার কাল যাব। সে কাল যে কোনোদিন আসলো না, সে বুঝতে পারছে কাল আস্তে আস্তে তার 3 কেজি বেড়ে গেল, সে কাল আর এলো না। দেখো গান্ধীজি টুক দিস নেসেসিটি, গান্ধীজি এটাকে নেসেসিটি অর্থাৎ মনেই করতো যে এইটাই আমার অপশন। অ্যাজ ইট টুক মাস দ্যাট কমন প্লেস মানে হচ্ছে সাধারণ, প্লেস মানে জায়গা, সাধারণ জায়গা, এন্ড ট্রান্সফর্ম ইনটু জয়ফুল এফর্ট। এইটা হচ্ছে সাধারণ মানুষকে পরিবর্তন করার একটা আনন্দদায়ক পদ্ধতি। তুমি যদি হাঁটো, তুমি যদি সাধারণ মানুষের সঙ্গে মেশো, তাদের সঙ্গে তোমার র্যাপো বাড়ছে, র্যাপো মিন রিলেশন বাড়ছে, তো তুমি তাদেরকে আরো চেঞ্জ করতে পারবে আনন্দের সাথে, তাদের সুখ দুঃখের কথা জানতে পারবে। গান্ধীজি এটাই মনে করতো যে এটাই একমাত্র প্রসেস যেখান থেকে আমি সাধারণ মানুষকে চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এত দূর অব্দি সবার ক্লিয়ার? কারো কোনো ডাউট আছে? না। বেশ, বেশ, এবার দেখো এক্সারসাইজ যেটা রয়েছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তর বেছে নাও টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, এবং সেন্টেন্স গুলোকে কমপ্লিট করো। গান্ধীজির ফিউনারেল, গান্ধীজির শেষকৃত্য ওয়াজ টু টেক প্লেস, হয়েছিল কতদিন পর? অন দ্য ডে অফ হিজ ডেথ, সে যেদিন মারা গেছিল সেই দিনই। 2 ডে আফটার হিজ ডেথ, সে মারা যাওয়ার 2 দিন পর। 1 ডে আফটার হিজ ডেথ, সে মারা যাওয়ার 1 দিন পর। এ উইক আফটার হিজ ডেথ, সে মারা যাওয়ার 1 সপ্তাহ পর। কদিন পর হয়েছিল? One day after. One day after his death. One day after his death. হ্যাঁ, সে মারা যাওয়ার 1 দিন পর। পদ্মশ্রী যে ছিল মিসেস নাইডুস, মিসেস নাইডুসের পদ্মশ্রী কে ছিল? নাইস, ভাগিনী, Daughter. সিস্টার, বোন, ফ্রেন্ড, বন্ধু, ডটার, মেয়ে। কে ছিল? Daughter. 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 While Daughter. walking, যখন হাঁটতো, বাপু ইউজ টু ক্যারি, বাপু ব্যবহার করতো, ইন হিজ Staff, হ্যান্ড। হ্যাঁ, কি হবে? Stop. Staff. স্টাফ। হ্যাঁ, এখানে দেখো এ স্টাফ করবে, কারণ দেখো কোশ্চেনের মধ্যে একটা এ না এন হবে, এটা করতে বলেছে এ স্টাফ। দেখো আমি বলে রাখি চারটের মানে, ফ্ল্যাগ মানে হচ্ছে পতাকা, স্টাফ মানে হচ্ছে লাঠি, আমব্রেলা মানে হচ্ছে ছাতা, আর কেন মানে হচ্ছে একটা টাইপস অফ লাঠির একটা ভাগ, যেটা কেন বলা হয়, যেটা তোমরা গুগল করলে দেখতে পাবে, এক ধরনের লাঠি এটা। আচ্ছা, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, ফলোইং সেন্টেন্স কমপ্লিট করো উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে, হ্যাঁ কিছু বললে? Cane মানে তো বেত। হ্যাঁ, বেত, আমি বললাম তো লাঠির এক ধরনের ভাগ, বেতেরই এক ধরনের লাঠি, ওটাকে কেন বলে। বেতের এক ধরনের লাঠি পাওয়া যায় যেটাকে কেন বলে, ওই জন্য আমি বললাম লাঠির এক ধরনের ভাগ, তোমরা গুগল করলে দেখতে পাবে। দেখো, থাউজেন্ডস অফ পিপল, হাজারেরও বেশি মানুষ, ওয়েট, চোখের জল মুছছিল, ট্রাইং, কিসের চেষ্টা করছিল তারা? কি To হবে? touch To Bapu's touch Bapu's হ্যাঁ, feet. টু টাচ বাপুস ফিট। দ্য অথর ওয়াজ অ্যামং পিপল, অথর ছিল সেই মানুষগুলোর মধ্যে, ফর হুম ওয়াকিং, যারা হাঁটছিল, কিসের জন্য হাঁটছিল? with Bapu had a special With meaning. Bapu had a special meaning. With Bapu had a special meaning. উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং। বেশ, টু ওয়াক ইজ টু, এটা কি হবে বলো? Make slow progress. Make slow progress. হ্যাঁ, Make মেক slow স্লো progress. প্রোগ্রেস। আচ্ছা, এবার দেখো তোমাদের, হ্যাঁ এই জিনিসটা আমি বলে রাখি, তোমাদের পরীক্ষায় ম্যাক্সিমাম টাইম আসে যেটা হচ্ছে স্টেটমেন্ট রিজন। এইটা কি কি আসতে পারে? স্টেটমেন্ট রিজন, এই ছক আসতে পারে, কজ এফেক্ট আসতে পারে, আর একটা ম্যাচ এ কলাম বি কলাম আসতে পারে, এই রকম অনেক রকম আসতে পারে, জিনিসটা অনেকটা একই যেটা আসতে পারে, ঠিক আছে? দেখো, ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ, এইটা ছিল অসম্ভব যে নড়াচড়া করা, যে কোনো জায়গায় একটু হেঁটে যাবা নড়া অসম্ভব ছিল। কেন? রিজন কি ছিল, এর কারণ কি ছিল? There was very thick crowd. There was a thick crowd. আচ্ছা, হ্যাঁ, পদ্মশ্রী ডিক্লেয়ার করেছিল দ্যাট যে দে উড ওয়াক উইথ গান্ধীজি ইন দ্য ফিউনারাল প্রসেস, সে হাঁটবে গান্ধীজির সঙ্গে তার ফিউনারাল প্রসেস, শেষকৃত্যের। কারণ কি ছিল? It is It the would last be the time last they walk shall with be Bapu. walking with Bapu. টু ওয়াক ওয়াজ অফেন, এই হাঁটে ও দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান, অ্যাভারেজ ইন্ডিয়ানের কাছে এই হাঁটাটাই ছিল
সেরা উপায় বা সব থেকে ভালো। কেন? কারণ কি? It It required no required vehicle no vehicle except except his own body and costing nothing but his energy. হ্যাঁ, যে কি হাঁটার জন্য শুধুমাত্র কোনো ভেহিকেল লাগে না, শুধুমাত্র বডি আর কি লাগে? এনার্জি। আচ্ছা, এত দূর অবধি সবার ক্লিয়ার? হ্যাঁ। হ্যাঁ, বেশ, এত দূর অবধি সবার ক্লিয়ার। বেশ, ঠিক আছে। তোমরা এত দূর অবধি 1 সেকেন্ড দেখে নাও। আমি একটু জল খেয়ে নিই, একটু দেখে নাও। আচ্ছা, স্টার্ট কর। বেশ, ঠিক আছে। আচ্ছা, ইউনিট 3টা আজকে করিয়ে দেবো না পরের দিন ইউনিট 3টা করাবো? আর এই যেই পোয়েমটা রয়েছে এটা স্টার্ট করবো, মাই ওন ট্রু ফ্যামিলি, কি করবো? আজকে করাবো না পরের দিন করিয়ে দেবো? পোয়েমটা স্টার্ট করুন। হ্যাঁ, পোয়েমটা স্টার্ট করুন। আচ্ছা, তাহলে পরের দিন ইউনিট 3টার পোয়েমটা স্টার্ট করবো, তাই তো? নীলকান্ত কি বলছে? নীলকান্ত, তারপর যারা রয়েছে, সুচন্দনা ঘোষ, রিঙ্কু। ইউনিট 3টা করিয়ে দিন আর পরের দিন মাই ওন ট্রু ফ্যামিলিটা করাবেন। বেশ, ঠিক আছে। ইউনিট 3টা তাহলে দেখে নাও, পরের দিনকে মাই ওন ট্রু ফ্যামিলিটা করাবো। দেখো, সাম ডেজ আফটার দ্য ফিউনারেল, তার মারা যাওয়ার অর্থাৎ ফিউনারেল, এই যে শেষকৃত্যটা ছিল সেটার কিছুদিন পর, একটা স্পেশাল ট্রেন টু গান্ধীজির অ্যাসেস, গান্ধীজির অ্যাসেস অর্থাৎ ভস্ম, অর্থাৎ দেখো মারা যাওয়ার পর দেখবে একটা ভস্ম বেরোয় যেটাকে জলে দিতে হয়। অ্যাসেস মানে সেই ভস্ম নিয়ে যাওয়া হচ্ছিল কোথায়? টু এলাহাবাদে। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড মানে হচ্ছে সজ্জিত বা সাজানো। কম্পার্টমেন্টটা ছিল সাজানো উইথ ফলোয়ার্স, ফুল দিয়ে। দেখো ভালো করে বুঝবে, এখানে দুটো কিন্তু আলাদা, ফলোয়ার্স আর ফ্লাওয়ার্স। ফ্লাওয়ার্স মানে কিন্তু ফুল, হ্যাঁ, ডেক উইথ ফ্লাওয়ার্স যেটা ফুল দিয়ে সাজানো ছিল। পিপল অন দ্য ট্রেন, মানুষেরা ট্রেনের মধ্যে স্যাং ভজনস অর্থাৎ ভজন করছিল। পিপল ডিড নট উইপ এনিমোর, তারা তারপর আর সেভাবে কাঁদেনি। ফর দে কুড ফিল গান্ধীজির প্রেজেন্স, কি তারা গান্ধীজির প্রেজেন্স অর্থাৎ গান্ধীজি যেখানে রয়েছে সেটা অনুভব করছিল। ফিল মানে অনুভব করা। অনুভব করছিল কিভাবে? অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সংস, ফুল এবং গানের মধ্যে দিয়ে। অ্যাট এভরি স্টেশন, প্রতিটা স্টেশনে সরফুল ক্রাউড, দুঃখী মানুষ, সরফুল ক্রাউড অর্থাৎ ভিড় করছিল। ফিল দ্য প্ল্যাটফর্ম, তারা এতটাই ভিড় করছিল যে পুরো প্ল্যাটফর্ম ভর্তি। অ্যামিড সং দ্য প্রেয়ার দ্য ট্রেন রিচ এলাহাবাদ, এই গান এবং এই ফুলে সাজানো এই সব কিছুর মধ্যে দিয়ে ট্রেন পৌঁছায় এলাহাবাদে। দ্য অ্যাসেস হয় ইমার্সড মানে হচ্ছে বিসর্জন দেওয়া বা নিমজ্জিত করা। দেখো তোমরা এই মানেগুলো কিন্তু জানবে, ছোট ছোট মানে ভীষণ কাজে লাগবে ভবিষ্যতে। ইমার্সড মানে হচ্ছে বিসর্জন দেওয়া বা নিমজ্জিত করা। ইমার্সড ইন দ্য গ্যাঞ্জেস, আচ্ছা গঙ্গার ইংরেজি কিন্তু গ্যাঞ্জেস হয়, হ্যাঁ, গ্যাঞ্জেস, where a huge crowd had gathered at the bank, তার শেষ যে ভস্মটা সেটা গঙ্গায় বিসর্জন দেওয়া হবে যেখানে অনেক ভিড় জড়ো হয়ে গেছিল। আফটারওয়ার্ডস উই অল ওয়েন্ট টু ব্যাক টু দিল্লি, তারপরে আমরা সবাই আবার দিল্লি ফিরে যাব। অর্থাৎ এইটা বিসর্জন হয়ে গেলে বা নিমজ্জি জলে দেওয়া হয়ে গেলে সবাই দিল্লি ফিরে যাবে। ব্যাক ইন দিল্লি, দিল্লিতে ফিরে আই ফেল্ট অ্যাট সি, আমি ভাবছিলাম, আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়াক উইথ গান্ধীজি, আমি কোনদিন ডাইরেক্ট তো গান্ধীজির সঙ্গে হাঁটিনি। গান টু প্রিজন অ্যাট কল অর মেড এনি স্যাক্রিফাইস মানে বলিদান, ফর মাই কান্ট্রি, বা কোনদিন জেলেও যায়নি তার ডাকে, বা কোনদিন কোন রকম স্যাক্রিফাইস বলিদানও করিনি দেশের জন্য, মানে আমি তো কিছুই করিনি গান্ধীজির সঙ্গে। মাই সিস্টার অ্যান্ড আই, আমার বোন এবং আমি, অ্যান্ড অ্যানাদার ইয়ং পিপল লাইক মি, এবং অন্যান্য যারা যুবক মানুষ রয়েছে আমাদের মতো, আই হ্যাড মেয়ারলি অনলুকার্স। অনলুকার্স মানে হচ্ছে দর্শক। আবার বলছি, অনলুকার্স মানে দর্শক। আমরা ছিলাম নিতান্তই দর্শক, মানে শুধু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি কি হচ্ছে, যে সরকার গ্যাসের টাকা বাড়াচ্ছে আমরা দেখে নিলাম, সরকার পেট্রোলের টাকা বাড়াচ্ছে আমরা দেখে নিলাম, এই সরকার 3,000 টাকা লক্ষ্মীর ভান্ডার দেবে এটাও দেখবো। মানে এরকম যে আমরা দেখছি, আমরা তো কিছু করতে পারছি না, যে না আমাকে 3,000 না 4,000 দাও, বলতে পারবা তুমি? না আমি নেবো না 3,000, আমাকে 4,000 দাও, পারবা না। তাহলে আমরা ছিলাম শুধুমাত্র দর্শক। সেই সময় যে লেখিকা এবং তার ভাই তারাও ছিল শুধুমাত্র দর্শক, যে দেখেছিল গান্ধীজি কি করেছে, কোন রকম তার সঙ্গে
মিছিলেও হাঁটেনি কোনোদিন জেলে তার ডাকে জেলেও যায়নি বা কিছুই করেনি, বাট কিন্তু স্টিল আই ফেল্ট আমি ভাবছিলাম বসে, আমি ভাবলাম আই হ্যাড গ্রোন, আমরা বড় হয়েছি উইথ এ ম্যাজিক সার্কেল, একটা জাদুর বলয়ের মধ্যে, উইথ বাপুস পাসিং ওয়ে, যেটা বাপু মারা যাওয়ার পর আমি অনুভব করছি দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশ, একটা জাদুর সার্কেল ভ্যানিশ হয়ে গেছে, লিভিং মি আনপ্রোটেক্টেড, আমাকে অসুরক্ষিত রেখে। দেখো আমি বলি এইটা কি ভাবছে যে গান্ধীজি আমাদের এতদিন তো আমাদের প্রোটেক্ট করতো, যা হতো বিপদ হতো, যেমন ধরো আমি বলি আমাদের গভর্নমেন্ট আমাদের প্রোটেক্ট করছে, আমাদের উপর যাই কিছু আসছে আমাদের প্রোটেক্ট করছে, কোথাও বিপদ হলে কোথাও দুর্যোগ হলে আমাদের আর্থিক সহায়তা যা কিছু দিয়ে প্রোটেক্ট করে, বা আমাদের আর্মি যারা, সেটা তো গভর্নমেন্টেরই আর্মি তো গভর্নমেন্টের, তো তারাও দেশকে প্রোটেক্ট করছে। এবার তারা ডাইরেক্ট তোমার বাড়ি এসে তোমাকে প্রোটেক্ট করছে না, তারা ইন্ডিভিজুয়াল একে অপরের প্রোটেক্ট করছে। তো সেইটা গান্ধীজিও তো ডাইরেক্ট তাকে প্রোটেক্ট করতো না, গান্ধীজি সবাইকে প্রোটেক্ট করতো, সে মনে করতো একটা ম্যাজিক সার্কেল, তার জাদুর বলয়, যেটাকে সে দেখতে পাচ্ছে না কিন্তু সে ফিল করতে পারছে, অনুভব করতে পারছে। আমরা যেমন এই যে এত আর্মি ডিউটি করছে কাশ্মীরে রয়েছে, এত যে ভয়ঙ্কর যেগুলো ডেঞ্জারাস জোন, রেড জোন বলা হয় আর্মিদের, সেইখানে তারা ডিউটি করছে, আমরা তো দেখতে পাচ্ছি না কিন্তু আমরা অনুভব করতে পারছি আমরা সেফ, তারা আছে বলে আমরা সেফ। তেমন সেও অনুভব করতে পারছিল গান্ধীজি আছে, আমরা সেফ, আমাদের একটা ম্যাজিক সার্কেল রয়েছে। এবার কি হচ্ছে, গান্ধীজি মারা যাওয়ার পর লিভিং মি আনপ্রোটেক্টেড, আমাকে অসুরক্ষিত রেখে চলে গেল। এইবার দেখো তারা যদি ডিউটি একদিন বন্ধ করে দেয় কি হবে, সব দেশ হামলা করবে, প্রথম হামলা আমাদের সবার ওপর করবে, তাহলে তখন আমরা কি বুঝতে পারবো, আমরা আনপ্রোটেক্টেড। সেরকমই গান্ধীজি মারা যাওয়ার পর সে মনে করলো আমি তো আনপ্রোটেক্টেড, অসুরক্ষিত হয়ে গেলাম। উইথ অ্যান এফোর্ট আই রাস্ট মাইসেলফ, একটা এফোর্ট দিয়ে আমি নিজে কি বললাম, আই আস্কড মাইসেলফ, আমি নিজেকেই জিজ্ঞেস করলাম, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডায়েড ফর নাথিং, এই যে বাপু ছিল অ্যান্ড ডায়েড ফর নাথিং, এবং মারা গেল, এই জন্য কিছু হবে না, হ্যাড কুড আই সো ইজিলি লুজ, আমরা কি সহজেই হারিয়ে ফেলবো, কারেজ হোয়েন হি হ্যাজ নো লঙ্গার দ্য, যদি সেখানে না থাকে আমরা কি আমাদের নিজেদের গুরুত্ব সহজেই হারিয়ে ফেলবো, আমরা কি আমাদের গুরুত্ব কেন আমরা হারাবো, মাই ভ্যালিউজ মানে হচ্ছে মূল্যবোধ, ওয়ার নট সুইক, আমার ভ্যালিউজ আমার নিজের মূল্যবোধ এতটাও ক্ষীণ নয় যে গান্ধীজি নেই বলে আমি এটাকে হারিয়ে ফেলবো। মিলিয়ন্স অফ পিপল, কোটি কোটি মানুষ উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক, সবার রয়েছে একটা সাধারণ ফোক, বাট ফর বাপু গান্ধীজির জন্য হি ব্রট হিম আউট অফ ইনডিফারেন্স মানে হচ্ছে উদাসীনতা, অ্যান্ড অ্যাওকেন দ্যাম অ্যানাদার সাফারিং, আমরা সবাই উদাসীনতাকে ব্রট আউট নিয়ে আসবেন, অ্যাওকেন অ্যান্ড ওয়ান অ্যানাদার সাফারিং, আমরা একে অপরকে প্রোটেক্ট করবো যাতে আমরা বাঁচতে পারি। হোয়াট ইফ, কি হয়েছে না, বাপু হ্যাজ গান, বাপু মারা গেছে তো কি হয়েছে, সে নিজে কি বলছে, বাপু মারা গেছে তো কি হয়েছে, উই আর স্টিল দেওয়া, আমরা এখানে রয়েছি, ইয়ং, যুবক, স্ট্রং, শক্ত অর্থাৎ শক্তিশালী, অ্যান্ড প্রাউড টু বিয়ার ইজ ব্যানার বিফোর আস, এবং গর্বিত আমরা আমাদের কাছে। বাপু হ্যাড পাস্ট, বাপু মারা গেছে, বাট ইজ ইন্ডিয়া, কিন্তু তার ভারত, অর্থাৎ বাপু মারা গেছে কিন্তু তার ভারত উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, তার যে এত ছেলে মেয়ে রয়েছে, ছেলে মেয়ে বলতে গান্ধীজি সবাই যে রয়েছে তাদের দ্বারা ভারত চলবে, বাপু মারা গেছে তো কি হয়েছে, তার আদর্শে তাদের দ্বারা তার এই দেশ চলবে। আচ্ছা এত দূর অব্দি সবার ক্লিয়ার? ইউনিট 3 হ্যাঁ স্যার ক্লিয়ার। স্যার আমার দুটো কোশ্চেন আছে। মিউট করে বলতে হচ্ছে। কি কোশ্চেন রয়েছে বলো? এখানে ইনডিফারেন্স শব্দটা কেন ব্যবহার করা হয়েছে, আর 2 নম্বর হচ্ছে আপনার চোখে এইটা পড়ে মহাত্মা গান্ধী সম্বন্ধে কিরকম মনোভাব জাগাচ্ছে আর কি। এখানে ইনডিফারেন্স বলতে উদাসীনতা বলা হয়েছে, এখানে ইনডিফারেন্স মানে কোন রকম আলাদা বলা হয়নি, এখানে ইনডিফারেন্স মানে উদাসীনতা। সে কি বলছে, সে উদাসীনতা ভেঙে অর্থাৎ তারা যে দুঃখী হয়ে পড়েছিল, তারা উদাসীন হয়ে পড়েছিল গান্ধীজি মারা যাওয়ার পর, সেই উদাসীনতাটাকে ভেঙে তারা বাঁচবে একে অপরের জন্য, অর্থাৎ দেখো আমরা এখন অব্দি ভারতে বাঁচি একে অপরের জন্য, একজন না থাকলে আরেকজন বাঁচা সম্ভব নয়। যদি আজকে সব মুদিখানা দোকানদার উঠে যায় তো মানুষ খেতে পাবে না, সব চাষি উঠে গেলে খেতে পাবে না, তো সে কি বলছে, উদাসীনতাটা ভেঙে আমরা বাঁচবো একে অপরের জন্য। আর একটা কি কোশ্চেন বললে? মানে এটা পড়ে আর কি, এই মাই ওয়ান্ট টু
I want to know the passing away of বাপু। হুম। এটা পড়ে গান্ধীজি সম্বন্ধে আপনার কি মনোভাব জাগাচ্ছে? আচ্ছা দেখো, এইটা পড়ে নয়, গান্ধীজি দেখো আমরা কি মেনলি জানি, আমাদের মেনলি অনেক জায়গায় বলা হয়, যদি আমরা কম্পেয়ার করি গান্ধীজি আর নেতাজির মধ্যে, বলা হয় গান্ধীজি একজন মোটামুটি একটা বাজে দৃষ্টিভঙ্গি দেখানো হয়, কিন্তু গান্ধীজিকে ফাদার অফ নেশন বলা হয় কিন্তু। আর সব থেকে মজার ব্যাপার, এই বাপু কথাটা গান্ধীজিকে প্রথম কে বলেছিল জানো? কারো জানা আছে? বাপু কথাটা গান্ধীজিকে প্রথম কিন্তু নেতাজিই বলেছিল। তুমি যদি গুগল করো তোমরা জানতে পারবে গান্ধীজিকে প্রথম বাপু নেতাজি বলেছিল। তো গান্ধীজি কিন্তু একজন অ্যাজ এ লিডার সে খুবই ভালো, আর নেতাজিও কিন্তু গান্ধীজিকে মানতেন। আমাদের দৃষ্টিভঙ্গিতেই দেখানো হয় যে নেতাজি ভালো গান্ধীজি খারাপ, এটা নয়। গান্ধীজিকে প্রথম বাপু আর নেতাজি প্রথম বলে, আর গান্ধীজিকে বলে ফাদার অফ নেশন, অর্থাৎ জাতির জনক বা জাতির পিতা বা জাতির জনক। তো বাপু কিন্তু একটা অ্যাজ এ গুড ক্যারেক্টার, সরি অ্যাজ এ লিডার হি ইজ এ গুড পার্সন, সে ভীষণ ভালো। তো আমি এই মনে করি যে গান্ধীজি সত্যি ভালো। আচ্ছা এক্সাম্পল দেবো। আচ্ছা তোমাদের অনেকের মনে প্রশ্ন রয়েছে যে 98 কি মাধ্যমিকে পাওয়া যায়? আচ্ছা আমি বলি, আমাদের কাছ থেকে প্রথমেই বলি, একজন এই বছর খুবই আনন্দের যে আমরা প্রথম বছর অনলাইন ক্লাস স্টার্ট করেছি, এবং সেকেন্ড থেকে একজন অল ওয়েস্ট বেঙ্গলে র্যাঙ্ক করেছে, অর্থাৎ মাধ্যমিকে 6th র্যাঙ্ক করেছে, পুরো ওয়েস্ট বেঙ্গলে সে 6th হয়েছে। সে আমাদের এই কিছু দূরে, আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে বাড়ি, আমি ইচ্ছা আছে একদিন তার বাড়ি যাওয়ার। সে 6th র্যাঙ্ক করেছে। তো সে অনলাইনে পড়তো আমাদের কাছে, সে কিন্তু তোমাদের মতো এইভাবেই পড়তো, সে র্যাঙ্ক করেছে। সৌমাল্য চন্দ্র বা হ্যাঁ, যার নাম সৌমাল্য চন্দ্র যে র্যাঙ্ক করেছে তার নাম হচ্ছে সৌমাল্য চন্দ্র, তোমরা গুগল করলেও দেখতে হবে। 6th হয়েছে সে। সে কিন্তু অনলাইন আমাদের কাছে পড়েই র্যাঙ্ক করেছে। তোমাদের এদের প্রশ্ন যে অনলাইন করে হয়। আরো এক্সাম্পল রয়েছে, সম্ভবত সৌমদীপ চ্যাটার্জি বা এরকম কিছু একটা নাম, যে থাকে হচ্ছে সম্ভবত ওই কলকাতার ওই সাইডে কোথাও একটা। তো সেও রামকৃষ্ণ মিশনে পড়তো, সেও আমাদের কাছে অনলাইন পড়েছে, সে কিন্তু ইংলিশে 98 পেয়েছে। আচ্ছা আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু প্রুফ সহ ইউটিউবে পোস্ট করা রয়েছে, তোমরা দেখতে পাবে। আর একজন রয়েছে, একটা ছেলে, যেটা আমার শুনে খুব খারাপ লাগলো, সে টেস্টে ফেল করেছে। সে টেস্টে ফেল করেছিল বলে তাকে টিচার বলেছিল যে আমি আর পড়াবো না তোকে, সে পড়া ছেড়ে দিয়েছিল। তারপর সে আমাদের সাজেশন ফলো করলো, অনলাইন ফলো করলো। এখনো তোমরা বুঝতে পারবে তার রেজাল্ট যদি দেখবে আমাদের ইউটিউবে দেওয়া রয়েছে, সে ইংলিশে পেয়েছে 80, অর্থাৎ সে টেস্টে ইংলিশে ফেল করেছিল, আমাদের কাছে পড়েছে, সাজেশন ফলো করেছে, সে 80 পেয়েছে। আর বাকি সাবজেক্টগুলোতে 35-45, অর্থাৎ আমি বলছি না সে পড়েনি, তো ইংলিশে সে পড়েছে, অর্থাৎ তাকে প্রপার গাইডেন্স আমি দিতে পেরেছি, আমি মনে করি, যার জন্য সে এত নাম্বার পেয়েছে। আর মোটামুটি ম্যাক্সিমাম স্টুডেন্টই আমাদের কাছে 95 এর উপরে পেয়েছে, 90 এর উপরে পেয়েছে। তো অনলাইন পড়েও হয়। আচ্ছা তোমাদের সবার অনলাইন করে 90 এর উপরে মার্কস থাকবে তো? কি মনে হয় বলো? হ্যাঁ স্যার, চেষ্টা করছি। থাকতেই হবে, হ্যাঁ, চেষ্টা নয়, তোমরা চেষ্টা করো, হবে। আচ্ছা তোমাদের নেক্সট ক্লাস আবার ফ্রাইডে, আমি টাইম বলে দেবো গ্রুপে। বেশ, তোমাদের আমি এই এমসিকিউ, কজ এফেক্ট আর এই শূন্যস্থানটা করে দিই, ফিল ইন ব্ল্যাঙ্কস। দেখো স্যার ওটা হয়ে গেছে? হ্যাঁ ওই লকডাউন যেটা বলেছিলাম হ্যাঁ ওটা খুঁজে পেয়েছি, লুক অন। হ্যাঁ, আমি বললাম না লুকস ক্যাটাগরিতে খোঁজো, পেয়ে যাবে। বেশ, এবার দেখো, দেখো গান্ধীজির অ্যাসেস ওয়্যার টেকেন টু, গান্ধীজির ভস্তা নিয়ে যাওয়া হচ্ছিল কোথায়? আহমেদাবাদ। Allahabad. হ্যাঁ এলাহাবাদ, ঠিক। এ হিউজ ক্রাউড হ্যাভ গ্যাদার্ড বাই মি, একটা গ্যাদার্ড বাই দা, একটা ভীষণ ক্রাউড। Ganges. গঙ্গাইশ। হ্যাঁ কোথায়? গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র না নর্মদা, কোন নদীর তীরে? গঙ্গাইশ। Ganges. Ganges. গ্যাঞ্জেস বা গঙ্গা। ফাদার আমেরিকান পিপল ওয়ান্স অ্যানাদার, ইনডিফারেন্স, জেলেসি, অর্থাৎ আমরা একে অপরের প্রতি ইনডিফারেন্স, উদাসীনতার সঙ্গে বাঁচবো, জেলেসি, হিংসা করে বাঁচবো, সাফারিং, ইনডিফারেন্স। Suffering.
Suffering. সাফারিং মানে হচ্ছে একে অপরের প্রতি ভরসা করে বাঁচবো, গ্রিড লোভে বাঁচবো। কি করে বাঁচবো? Suffering. Suffering. হ্যাঁ, একে অপরের প্রতি সাফারিং অর্থাৎ ভরসা করে বাঁচবো। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, সেন্টেন্স কমপ্লিট করো উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে। পিপল অন দ্য স্পেশাল ট্রেন, মানুষেরা স্পেশাল ট্রেনে করে কি নিয়ে গিয়েছিল? Gandhiji's access to Allahabad. স্পেশাল ট্রেন টু গান্ধীজি's assets to Allahabad. দ্য অথর ফেল্ড, অথর অনুভব করলো সি হ্যাড গ্রোন আপ উইথ ইন, সে বেড়ে উঠছিল একটা কিসের মধ্যে? A magic circle. A magic circle. বাপু হ্যাড পাস্ট, বাপু মারা গেছে, বাট কিন্তু, কিন্তু কি? His India would continue to live in his children. আচ্ছা, গুড। এইবার দেখো কজ এফেক্ট, আমি বললাম না এটা অনেক রকম থাকে। দেখো এইখানে তুমি দু রকম পেয়ে গেলে, একটা স্টেটমেন্ট আর রিজন, আর একটা দেখো পরেরটা দিয়ে কজ এফেক্ট। দেখো কজ মানে কারণ, এফেক্ট মানে ফলাফল। পিপল ডিড নট উইপ এনিমোর, মানুষের আর কাঁদছিল না। কজ এর কারণ কি? They could feel Gandhiji's presence amid the flowers and the songs. হ্যাঁ, তারা গান্ধীজির যে প্রেজেন্স অর্থাৎ গান্ধীজি রয়েছে সেই অনুভবটা করছিল ফুল এবং ভজন মানে কীর্তন বা ভজনের মধ্যে দিয়ে। দ্য ম্যাজিক সার্কেল ভ্যানিশ, জাদুর বলয়টা ভ্যানিশ হয়ে গেল। এফেক্টের ফলাফল কি হয়েছিল? I felt at sea, না, living unprotected. হ্যাঁ, লিভিং মি আনপ্রোটেক্টেড, এইটা উত্তর। অর্থাৎ জাদুর বলয়, জাদুর যে সার্কেলটা ছিল সেটা ভ্যানিশ হয়ে গেল, তাহলে আমার কি করলো? আমাকে অসুরক্ষিত রেখে ভ্যানিশ হলো। তারপরে দ্য অথর ফেল্ট, লেখক অনুভব করলো দ্যাট যে সি উড নট লুজ কারেজ সো ইজিলি, সে এত সহজে তার গুরুত্ব হারাবে না। কজ, কারণ কি ছিল? বলো এর কারণ কি ছিল? We were still there, young, strong, and proud to bear his manner before us. আর আর কেউ কিছু? My values were not so weak. সে মনে করেছিল যে আমার ভ্যালু এতটাও দুর্বল নয়, এটাই ছিল কারণ। তাই সে নিজের যে কারেজ অর্থাৎ তার যে দাম, অর্থাৎ সে নিজের যে দামটা সহজে হারায়নি, সে নিজের গুরুত্বটা বুঝতে পেরেছিল, সে এত সহজে হারায়নি। আচ্ছা, এরপরে তোমাদের যেগুলো রয়েছে আমি এই বাপু থেকে যে কোশ্চেন আনসার গুলো আসবে সেইগুলো আমি দিয়ে দেবো। আর তোমাদের আমি একটা ভীষণ গর্বের সাথে বলছি, ফার্স্ট টাইম আমরা যেটা লঞ্চ করতে চলেছি, তোমরা টেস্টের আগেই পেয়ে যাবে তোমার দাদা কোশ্চেন ব্যাংক। এটা তোমাদের কিনতে হবে না, পুরো ফ্রিতে পাবে, পিডিএফ আকারে পাবে। আমি গ্রুপে দিয়ে দেবো, আর লিঙ্ক ইউটিউবে আমি পোস্ট করে দেবো। তোমার দাদা কোশ্চেন ব্যাংক, যেইখান থেকে তোমরা সব কোশ্চেন, দেখো কোশ্চেন ব্যাংকে কি হয়, সব প্যাসেজ থাকে না, আমরা প্রতিটা প্যাসেজ থেকে কোশ্চেন রাখবো, লিমিটেড কোশ্চেন, অর্থাৎ এমন কোশ্চেন দেবো যার বাইরে থেকেও আসবে না। আবার কোশ্চেনও লিমিটেড, অর্থাৎ একটা কোশ্চেন বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া দরকার নেই, একটা কোশ্চেন থেকে কতগুলো কোশ্চেন হয় সেটা ওর মধ্যে বলা থাকবে। এটা আমরা হয়তো আগামী 1 মাসের মধ্যেই পাবলিশ করে দেবো। তো সবাই ওটা প্র্যাকটিস করলে ভীষণ ভালো নাম্বার পাবে। বেশ, ঠিক আছে। নেক্সট ক্লাস তোমাদের আবার শুক্রবার, টাইম আমি গ্রুপে বলে দেবো, ঠিক আছে? স্টার্ট। শুক্রবার অনিন্দ দাদা বলছি, শুক্রবার আমার 6:30 থেকে পড়া থাকে। 7:30 থেকে শুক্রবার 7:30 থেকে ক্লাস নেব। কোথায় পড়া থাকে? প্রশান্ত স্যারের কাছে। বেশ, যাদের যাদের প্রবলেম রয়েছে আমাকে মেসেজ করে দাও, আমি টাইম সেরকম বলে দেবো। মেনলি ধরে রাখো সন্ধ্যের টাইমই ক্লাস হবে, তো আমি টাইম বলে দেবো। বেশ, ঠিক আছে, টাটা।